কবরে প্রায় 2-3 হাত পানির মধ্যে তাকে শোয়াইছে। ঠিক 1 মাস পর তার লাশ রাষ্ট্রীয় আদেশে উঠানো হয়েছে। আমি ঠিক যেইভাবে তাকে কবরে শোয়াইছি ঠিক ওইভাবে আবার ওসমান কবর থেকে ওইভাবে উঠাইছে। তার শরীরের কোনো জায়গায় পছন্দ ধরে নাই, যে দাড়ি চুল ঠিক আগের জায়গায় ছিল। আমাকে ডোম বলতেছে, ডাক্তার সাহেব আমি এই মাসে 15টা লাশ উঠেছি, এইরকম লাশ আমি দেখি না, এটা কোনো লাশ না। শহীদ ওসমান শহীদ হবে এটা সে কেন জানি বুঝতে পারত। সে তার মাকে আগেই বলছে যে আমি যদি কখনো শহীদ হয়ে যাই, আমি যদি কখনো শহীদ হই আম্মু আপনি আমাকে ধোয়ায়েন না। তো তার আম্মু বলছে কেন? আপনি জানেন না শহীদদের লাশ ধোয়ায় না। তার কথা মতোই তাকে যে রক্ত মাখা জামা কাপড় থেকে লক্ষ্মীপুর থেকে আসছে ওই রক্ত মাখা জামা কাপড় দিয়ে কবরে দাফন করেছি, কবরে শোয়াইছি। কবরে প্রায় 2-3 হাত পানির মধ্যে তাকে শোয়াইছে। ঠিক 1 মাস পর তার লাশ রাষ্ট্রীয় আদেশে উঠানো হয়েছে। আমি ঠিক যেইভাবে তাকে কবরে শোয়াইছি ঠিক ওইভাবে আবার ওসমান কবর থেকে ওইভাবে উঠাইছে। তার শরীরের কোনো জায়গায় পছন্দ ধরে নাই, যে দাড়ি চুল ঠিক আগের জায়গায় ছিল। ঠিক আমি যেইভাবে তাকে শোয়াইছি ওইভাবে 1 মাস পর তার লাশ উঠাইছে। আমাকে ডোম বলতেছে, ডাক্তার সাহেব আমি এই মাসে 15টা লাশ উঠেছি, এইরকম লাশ আমি দেখি না, এটা কোনো লাশ না। এটা লাশ হইতে পারে না। অন্যান্য ডোমদেরকে বলে এই লাশ সম্মানের সহিত গাড়িতে উঠাও, এটা লাশ না। তাকে যখন এখান থেকে নাভি পর্যন্ত কাটা হইল, এক পুলিশ কর্মকর্তা আমাকে বলল তার ভিতরে বুলেট পাইছি আমরা 60টা, আর সবগুলা বুলেট পিছন থেকে ঢুকে সামনে দিয়ে বের হয়ে। আমাকে ডাক্তার বলল আপনার ছেলেকে অসংখ্য গুলি করা হয়েছে, সব গুলিগুলো পিছন দিয়ে ঢুকছে। তো আসলে ওসমান এভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে, আল্লাহ পাক এভাবে কবুল করবে ধারণাই করতে পারি নাই। তো আমার একটা কথা সেটা হলো যে আমাদের বর্তমানে দেখা যাচ্ছে এই শহীদদেরকে নিয়ে অনেকেই ভাগাভাগি করা শুরু করছে। অনেকে ভাগাভাগি করতেছে শহীদদেরকে নিয়ে। আল্লাহর ওয়াস্তে কোন রাজনৈতিক দল এই শহীদদেরকে নিয়ে ভাগাভাগি করবেন না। এরা কোন রাজনৈতিক দলের না, এরা দেশের সম্পদ। এরা দেশের সম্পদ। এরা এই দেশের স্বৈর শাসকের পতনের জন্য, এই দেশের স্বৈর শাসকের পতন করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। এই শহীদ ওসমানকে আমরা যখন 1 মাস পরে তুললাম কবর থেকে, আমি কাবা শরীফ থেকে হেরামের কাপড়, সাদা একটা কাপড় তাকে জড়াই দিলাম। দেওয়ার পরে তাকে দেখলাম পিছনের সামনে রক্ত। তা আমি এক লোকে জিজ্ঞেস করলাম রক্ত আসছে কে কোত্থেকে? আমাকে এক আলেম বলতেছে আল্লাহ যে বলছে শহীদরা জীবিত, সেটাই তার প্রমাণ। 1 মাস পর তাকে যখন কাটা হয়েছে এই থেকে এই পর্যন্ত পিছনের সামনে তার রক্ত ভেসে গেছে। মনে হয় এই মাত্র মারা গেছে, মনে হয় এখন মারা গেছে। আমি তার শরীর ধরে দেখলাম, তার শরীর গরম, মনে হয় এখন মারা গেছে সে। আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, এইরকম একটা প্রোগ্রাম এই স্বৈর শাসক থাকলে, এই প্যাসিস্ট হাসিনা থাকলে করা সম্ভব হইত না। এই শহীদের রক্তের কারণে, এই শহীদরা জীবন দেওয়ার কারণে এরকম একটা সদস্য সম্মেলন আমাদের করা সম্ভব হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী আমি মনে করি আমাদের জন্য একটা নেয়ামত, এই দেশের 20 কোটি মানুষের জন্য একটা নেয়ামত। এই দল না থাকলে ভালো মন্দ বোঝা যাইত না, কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝা যাইত না। আমি মনে করি আল্লাহ পাক এই দলকে কিয়ামত পর্যন্ত জারি রাখুক।
সম্মানিত উপস্থিতি, এই শহীদ ওসমান সব সময় খুব বিনয়ী ছিল। তাকে আমি 22 বছর 3 মাস 15 দিন আল্লাহ পাক আমার কাছে রাখার সুযোগ দিয়েছেন। 22 বছর 15 দিনে এই শহীদ ওসমান আমার সাথে একটা মিথ্যা কথা বলে না। আমি এই আওয়ামী লীগের অত্যাচারের দীর্ঘ 16 বছর বাড়ির বাহিরে, আমাকে বারবার যখন অ্যারেস্ট করে তখন এক ওসি সাহেব আমাকে বললো, আপনি আর দেশে থাকেন না, আপনি এই দেশ থেকে চলে যান। আমি এই দেশ থেকে কই যাব? আপনি এলাকা ছেড়ে চলে যান। নিজে বিভিন্ন মামলায় জর্জরিত 16 বছর, সর্বশেষ ছেলেটাকে কোরবান দিয়ে স্বৈর শাসকের পতন হয়েছে। এই শহীদ ওসমান ইসলাম প্রিয় একটা ছেলে ছিল, এত ভদ্র ছিল, এত জনদরদী ছিল, ভাষায় প্রকাশ করা যায় না। বাপ মার প্রতি এত দায়িত্বশীল ছিল। আমার মনে হয় আল্লাহ পাক বাপ মার যে কথা কোরআন হাদিসে বর্ণনা করছে তার চেয়েও বেশি সে আমাদের সাথে করছে। তাকে ভুলার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক আমার বাগানের সেরা গোলাপটাকে পছন্দ করছে। আমি এই ওসমানকে, আল্লাহ ওসমানকে শহীদ হিসেবে কবুল করুক, এটা আমি আল্লাহর কাছে বিনীত অনুরোধ করব। আল্লাহ পাক এই শহীদ ওসমানকে শহীদ হিসেবে কবুল মঞ্জুর করুক, আমিন। আর আমার শহীদ ওসমানকে নিয়ে একটু কথা, সেটা হলো আমি বর্তমানে আমার ট্রাইব্যুনালে মামলা চলে। আমি দেখছি, আমি বিভিন্ন দিক থেকে খবর পাইতেছি, এই আসামিরা এখনো ঘোরাফেরা করতেছে, কিন্তু বিচারের কোনো কার্যক্রম আমার চোখে পড়তেছে না। আমি বিনীত অনুরোধ করব, প্রশাসনের দ্বারা ঘাটতি মেরে বিভিন্ন জায়গায় বসে আছে, দেখেন অনেক প্রশাসনের লোক এই জায়গা থেকে ওই জায়গা বদলি হচ্ছে, বলতেছে আমি তো আপনাদের দলেরই লোক ছিলাম, আসলে ছিল ওই জালিমের দোষর ছিল। যারাই ট্রান্সফার হয়ে এক থানা থেকে আরেক থানা যাচ্ছে তারাই জালিমের দোষর। আপনারা দেখবেন এইসব জালিমদের বিচার করার আগে এইসব প্রশাসনিক লোকদেরকে ওইডি না করলে বিচার সুষ্ঠুভাবে হবে না। আজকে এই পুলিশ প্রশাসনের পুলিশের কারণে আমাদের অনেক মায়ের বুক খালি হয়ে গেছে, এবং 5 তারিখ বিকালও পুলিশের গুলিতে অনেক ভাই শহীদ হয়ে গেছে।